যুদ্ধ মানে শুধু সীমান্তে গুলি ছোড়া নয়। সব যুদ্ধের শব্দ হয় না, সব লড়াইয়ের সাক্ষী থাকে না। কিছু যুদ্ধ শুরু হয় নীরবে, অন্ধকারের ভেতরে, যেখানে কেউ করতালি দেয় না, কেউ নাম জিজ্ঞেস করে না। সেখানে জয় মানে বেঁচে ফেরা নয়, বরং দায়িত্ব শেষ করা, আর হার মানে মৃত্যু নয়, বরং ব্যর্থতা। এই গল্প সেই মানুষদের নিয়ে যারা দেশের জন্য সব কিছু দেয়, অথচ ইতিহাসে তাদের নাম লেখা হয় না। যারা আলোয় দাঁড়াতে চায় না, কারণ আলো মানেই ধরা পড়ে যাওয়া। যারা প্রতিদিন অন্য একটা পরিচয় পড়ে বাঁচে, নিজের আসল নামটা বুকের গভীরে চাপা দিয়ে রাখে। তাদের জীবন ভরা থাকে মিথ্যা হাসি, জোর করে তৈরি করা বিশ্বাস, আর এমন সব সিদ্ধান্তে যেগুলোর ভুলের দাম দিতে হয় রক্ত দিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে রণবীর সিংয়ের ধুরন্ধরের মূল গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় কান্ধার হাইজ্যাকের ঘটনা দিয়ে, যেখানে কয়েকজন সন্ত্রাসী ভারতের একটি বিমান কান্ধারে হাইজ্যাক করে নেয়। ঠিক তখনই আমরা দেখতে পাই অজয় সানিয়ালকে, যিনি সেই সন্ত্রাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যখন সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা হয়, তখন তারা তাদের কিছু দাবি তুলে ধরে, যেমন ৩ জন সন্ত্রাসীকে জেল থেকে মুক্তি দিতে হবে আর সঙ্গে প্রচুর পরিমাণে টাকা দিতে হবে। এই দাবিগুলো ভারত সরকার মেনে নেয়, কিন্তু এসব দেখে অজয় সানিয়ালের একদমই ভালো লাগেনি। অনেকেরই মত ছিল কমান্ডো পাঠিয়ে সরাসরি হামলা চালানো উচিত ছিল, কিন্তু সেই বিমানের ভেতরে ১৬০ জন যাত্রী ছিল, যাদের প্রাণ গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে পারত। তাই এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এই সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য অজয় একটি দারুণ পরিকল্পনা তৈরি করেন। সেই পরিকল্পনার নাম তিনি রাখেন ধুরন্ধর। ধুরন্ধর এমন একটি প্রজেক্ট ছিল যা বহু বছর ধরে চলতে পারত। এর সবচেয়ে বড় সুবিধা ছিল পাকিস্তান থেকে যত ধরনের কার্যকলাপ হতো সব কিছু আগেভাগেই জানা যেত, ফলে ভবিষ্যতে ভারতের উপর আর কোনো হামলা চালানো সম্ভব হতো না। কিন্তু সরকার এই প্রজেক্টটি বাতিল করে দেয়। এতে অজয় ভীষণ হতাশ হয়ে পড়েন, কারণ এটি ছিল তার ড্রিম প্রজেক্ট। এরপর গল্প সরাসরি চলে যায় ২০০১ সালে। সেখানে আমরা দেখি ২০০১ সালের সংসদ ভবনে এক ভয়াবহ হামলা হয়, যেখানে বহু মানুষ প্রাণ হারান। এই ঘটনা অজয় সানিয়ালকে ভীষণভাবে নাড়া দেয়। তিনি আবারও ধুরন্ধর প্রজেক্টের প্রস্তাব সরকারের কাছে তুলে ধরেন। সরকারও লক্ষ্য করছিল যে দেশে হামলার ঘটনা দিন দিন বাড়ছে, আর এভাবে চলতে থাকলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তখন তারা অজয়ের কথা গুরুত্বের সঙ্গে শোনে এবং ধুরন্ত প্রজেক্টটি ভালোভাবে বুঝে নেয়। আসলে অজয় অনেক আগেই এই প্ল্যান তৈরি করে রেখেছিলেন, যার কারণে এর ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। যদিও ঝুঁকি অনেক ছিল, তবে এটি ছিল একটি দীর্ঘমেয়াদী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন। এরপর আমরা হামজা নামে এক যুবককে দেখতে পাই। জানা যায় ধুরন্ধরের জন্য অজয় হামজাকেই বেছে নিয়েছেন। এবার হামজাকে পাকিস্তানে পাঠাতে হবে, তবে এই কাজটা খুব গোপন পরিকল্পনার মাধ্যমে করতে হতো, না হলে যে কোনো সময় সে ধরা পড়ে যেতে পারত। প্রায় তাকে আফগানিস্তানের পথ দিয়ে এক বিলুচ পরিচয় পাঠানো হয়। অবশেষে আফগানিস্তান হয়ে হামজা পাকিস্তানের করাচিতে পৌঁছে যায়। সেখানে আমরা লিয়ারি নামে একটি এলাকা দেখতে পাই। লিয়ারিতে অনেকগুলো গ্যাং সক্রিয় থাকে। বলা হয় যে ব্যক্তি লিয়ারিকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো করাচিকেই নিয়ন্ত্রণ করতে পারে। লিয়ারিতে এক ব্যক্তির একটি হোটেল রয়েছে, যিনি বহু বছর ধরেই ভারতের একজন এজেন্ট। আমাদের নায়ক হামজা সেই ব্যক্তির সঙ্গেই দেখা করতে সেখানে পৌঁছে যায়। হামজা ওই হোটেলের মালিক উসমানের সঙ্গে দেখা করে, যিনি ভারতের এজেন্ট। উসমান ভাই হামজাকে ১ বছরের জন্য তার হোটেলে কাজের লোক হিসাবে রাখেন। এই সময় উসমান ভাই তাকে সব কিছু শেখাতে থাকেন। তিনি বলেন তার নিজের প্রথম অপারেশন পেতে ৬ বছর লেগেছিল। এই ৬ বছর তিনি শুধু চা বিক্রি করেছিলেন। এরপর উসমান ভাই হামজাকে লিয়ারির গ্যাংগুলোর ব্যাপারে জানান। তিনি বলেন লিয়ারির গ্যাংগুলো কৌম বা গোত্রের ভিত্তিতে বিভক্ত। তুমি যেহেতু বেলুচ, তাই তুমি রহমান ডাকাতের গ্যাংয়ে ঢুকতে পারো, কারণ রহমান ডাকাতের আসল নামই হলো রহমান বেলুচ। লিয়ারিতে আরেকটি গ্যাং আছে যেটা চালায় বাবু ডাকাত আর আরশাদ পাপ্পু। কিন্তু হামজার একটা বিষয় বুঝতে কষ্ট হচ্ছিল। রহমান ডাকাত আর বাবু ডাকাত দুজনের নামের সঙ্গেই যখন ডাকাত আছে, তাহলে তারা একসঙ্গে কেন নয়? তখন উসমান ভাই তাকে ভয়ঙ্কর কথা জানান। লোকজনের বিশ্বাস বাবু ডাকাতের মতে রহমান ডাকাত তার অবৈধ সন্তান, আর যখন এই কথা রহমান ডাকাত জানতে পারে তখন সে নিজের মাকেই খুন করে। এখান থেকে বোঝা যায় রহমান ডাকাত কতটা ভয়ঙ্কর ও নির্মম মানুষ। উসমান ভাই স্পষ্ট করে বলেন হামজাকে রহমান ডাকাত ওরফে রহমান বেলুজের গ্যাংতেই ঢুকতে হবে, আর বাবু ডাকাত ও আরশাদ পাপ্পুর গ্যাং থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। এখন প্রশ্ন ছিল হামজা কিভাবে রহমান ডাকাতের গ্যাংয়ে ঢুকবে।
তখন জানা যায় বাবু ডাকাত ও আরশাদ পাপ্পুর লোকজন রহমান ডাকাতের বড় ছেলের উপর হামলা চালাতে যাচ্ছে, আর যদি হামলার সময় হামজা রহমান ডাকাতের সেই বড় ছেলেকে বাঁচাতে পারে তাহলে সে সহজেই রহমান ডাকাতের গ্যাংয়ে ঢুকে পড়তে পারবে। এই কাজটা ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ, তবুও হামজা রাজি হয়ে যায়। আর যখন রহমান ডাকাতের দুই ছেলে একটি বিয়ের অনুষ্ঠানে পৌঁছায়, ঠিক সেই সময় হঠাৎ করেই সেই বিয়ের অনুষ্ঠানের লোকজনের উপর হামলা হয়ে যায়। এই হামলাটি চালায় বাবুল ডাকাত আর আরশাদ পাপ্পুর লোকজন। সুযোগ বুঝে হামজাও সেখানে পৌঁছে যায় এবং দুই ভাইকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় হামজা রহমান ডাকাতের বড় ছেলেকে বাঁচাতে পারে না, তবে সে ছোট ছেলেটিকে বাঁচাতে সক্ষম হয়। বড় ছেলেটিকে হামজা হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে সে মারা যায়। কিছুক্ষণ পরেই সেখানে এসে পৌঁছায় রহমান ডাকাত, ভয়ঙ্কর ও নির্মম এক মানুষ। কিন্তু নিজের ছেলের মৃত্যুর পর সে ভীষণ ভেঙে পড়ে, একই সঙ্গে প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। রহমানের ছোট ছেলে তাকে জানিয়ে দেয় যে হামজা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচিয়েছে। এটা দেখে রহমান হামজাকে 1 লাখ টাকা পুরস্কার দিতে চায়, কিন্তু হামজা সেই টাকা নিতে অস্বীকার করে। সে রহমানকে বলে, আপনি একজন বেলুশ, আর আপনি বেলুশ জাতির জন্য অনেক কিছু করেছেন। হামজা নিজের পরিচয়ও দেয়, সে যে কিভাবে এখানে এসেছে সব বলে। সে বলে সেও একজন বেলুশ এবং তার পূর্ণ বিশ্বাস আছে একদিন রহমান বেলুশ মানুষদের স্বাধীনতা এনে দেবে, কারণ বেলুশদের কাছে সে ভগবানের মতো। কিন্তু রহমানের ভেতরে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। সে নিশ্চিত ছিল এই হামলাটি বাবু ডাকাত আর আসাদ পাপ্পি করিয়েছে। সে সেই মুহূর্তেই প্রতিশোধ নিতে চায়। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছায় এমএলএ জামিল। সে এসে রহমানের পায়ে ধরে অনুরোধ করতে থাকে এখন যেন কোনো বড় পদক্ষেপ না নেয়, কারণ এতে আসন্ন নির্বাচনে খুব খারাপ প্রভাব পড়বে। জামিল বলে, নির্বাচন খুব কাছেই, একবার যদি নির্বাচনে জিতে যাই তারপর সমস্ত ক্ষমতা আমাদের হাতে থাকবে, এরপর তুমি যা খুশি করো, কেউ আর তোমাকে আটকাতে পারবে না। এদিকে হামজা ইতিমধ্যে রহমান ডাকাতের গ্যাং পুরোপুরি ঢুকে পড়েছে। সে তাদের সঙ্গে থাকতে শুরু করে এবং তাদের কাজকর্ম সামলাতে থাকে। রহমানের চাচাতো ভাই উজাইর, যার ওপর রহমান খুব ভরসা করে, সেও এখন হামজার ওপর বিশ্বাস করতে শুরু করে। আরেকজন ছিল দাগা, ভীষণ ভয়ঙ্কর লোক। ছেলে মৃত্যুর পর রহমান ভীষণ দুঃখে ডুবে থাকে। সে বুঝতে পারছিল না নির্বাচনের জন্য অপেক্ষা করবে নাকি এখনই ছেলের বদলা নেবে। সে সবার মতামত নিতে থাকে। কেউ কেউ বলে নির্বাচনের পর বদলা নেওয়াই ভালো, কারণ ফান্ডিং সেখান থেকেই আসে। কিন্তু যখন হামজার মতামত জানতে চাওয়া হয়, হামজা বলে তার মত আলাদা। সে বলে লিয়ারি দুভাগে ভাগ হয়ে আছে, যদি এখনই বাবু ডাকাতকে মেরে ফেলা হয় তাহলে সাধারণ মানুষ পুরোপুরি আমাদের পক্ষে চলে আসবে, আর সব ভোটও আমাদের দিকেই আসবে। আর বদলার কথা হলে বদলা এতদিন ফেলে রাখা উচিত নয়। শেষমেশ রহমান ডাকাত হামজার কথাই মেনে নেয়। এরপর তারা বাবু ডাকাতের লোকজনকে খুঁজতে শুরু করে। যেখানে যেখানে তার লোকজন পাওয়া যায়, রহমানের লোকেরা সবাইকে নির্মমভাবে মারধর করতে থাকে। অবশেষে হামজা আর উজাইর বাবু ডাকাতকে খুঁজে পায়, তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর সেখানে এসে পৌঁছায় রহমান ডাকাত এবং সে বাবু ডাকাতকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। বাবু ডাকাত তখন রহমানের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু রহমান কোনো দয়া দেখায়নি। তার একটাই কথা ছিল, তুই আমার সন্তানের প্রাণ নিতে পারিস না। এইভাবেই রহমান নিজের সিদ্ধান্ত কার্যকর করে। নির্বাচনের ওপর এই ঘটনার তেমন কোনো প্রভাব পড়েনি, আর হামজা এখন তাদের আরও বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে। গ্যাংয়ের ভেতরে যা কিছু ঘটছে সব এখন হামজা জানে। সরাসরি বলা যায় তারা এখন হামজার ওপর পুরোপুরি ভরসা করতে শুরু করে। উজাইর আর হামজা খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর নির্বাচনের ফলাফলও প্রকাশ পায়। দেখা যায় জামিল 3 লাখ ভোটে জয়ী হয়েছে। এই উপলক্ষে বড়সড় উদযাপন চলছিল। কিছুক্ষণ পরে সেখানে রহমান ডাকাত এসে উপস্থিত হয়। তাকে দেখেই জামিল বুঝে যায় এই জয়ের পেছনে পুরোপুরি রহমান ডাকাতের হাত রয়েছে, কারণ সাধারণ মানুষ রহমানকে খুব ভালোবাসে এবং তার কথাই মানে। এখানেই আমরা জামিলের মেয়ে আলিনাকে দেখতে পাই, যে ডাক্তারি পড়াশোনা করছে। এই জায়গাতেই হামজা প্রথমবার আলিনাকে দেখে, আর প্রথম দেখাতেই দুজনেই একে অপরকে পছন্দ করে ফেলে। এখানেই রহমান ডাকাতের সঙ্গে দেখা হয় খানানি ব্রাদার্সের, যারা খুব প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী। তারা রহমানকে বলে তারা জানে যে পুরো লিয়ারি এখন তার নিয়ন্ত্রণে। যদি তারা এখানে ব্যবসা শুরু করে তাহলে রহমানেরও বিশাল লাভ হবে। তারা আরও চায় রহমান যেন নিজের একটা আলাদা রাজনৈতিক দল গঠন করে, যাতে তার রাজনৈতিক ক্ষমতা চিরকাল টিকে থাকে। যেহেতু খানি ব্রাদার্স ভীষণ ধনী, তাই রহমানের তাদের সঙ্গে দেখা করতেই হয়। কিন্তু এই মুহূর্তে হামজার লক্ষ্য ছিল আলিনার সঙ্গে দেখা করা। প্রায় সে একটি পার্টিতে যায় এবং সেখানে পুলিশ দিয়ে রেড করায়। এতে আলিনাকে পালাতে হয়।
হামজা নিজেই তার গাড়ি নষ্ট করে রেখেছিল, তাই সে আলিনাকে লিফট দেয়। পুলিশ সবাইকে ধাওয়া করছিল, কিন্তু হামজা নিজের সাহসিকতা দেখিয়ে তাকে অনেক দূরে নিরাপদে পৌঁছে দেয়। এই ঘটনা তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিছুদিন পর রহমান ডাকাত খানি ব্রাদার্সের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে রহমানের দেখা হয় আইএসআই প্রধান মেজর ইকবালের সঙ্গে, যে কোনো মূল্যে ভারতকে ধ্বংস করতে চায়। মেজর ইকবাল একটি বিশাল ডিল নিয়ে এসেছিল। সে বলে তার প্রচুর অস্ত্র দরকার, বদলে সে যত খুশি টাকা দিতে রাজি। একটাই শর্ত, অস্ত্রগুলোর ওপর আমেরিকান বা রাশিয়ান সাইন থাকতে হবে, যাতে কোনো সমস্যা হলে পাকিস্তান সরাসরি দায়ী না হয়। মেজর ইকবাল ভালোভাবেই জানত এই কাজ রহমান ডাকাত একা করতে পারবে না, কারণ রহমানের গ্যাং মূলত নকল অস্ত্র বানায়, আসল অস্ত্র আট বেলুচদের কাছ থেকে। কিন্তু বেলুচ আর আইএসআই এর সম্পর্ক খুবই খারাপ, প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়, বহু লোক মারা যায়। তাই মেজর ইকবাল চায় রহমানই যেন বেলুচদের সঙ্গে এই ডিল করে, কারণ রহমান যদি অস্ত্র চায় তবে বেলুচরা সব কিছু উজাড় করে দেবে। কিন্তু রহমান নিজে একজন বেলুচ হওয়ায় সে নিজের জাতিকে ধোঁকা দিতে চায় না। তবুও করাচির ওপর শাসন কায়েম করার লোভ তাকে নাড়িয়ে দেয়। সে ভাবে রাজত্ব পেতে হলে নিজের লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেই হবে। এদিকে এমএলএ জামিল জানতে পারে রহমান ডাকাত নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে। যদি তা সত্যি হয় তাহলে জামিলের হাত থেকে ক্ষমতা চলে যাবে। তাই সে ভাবে একটা দৈত্যকে মারতে হলে আরেকটা দানব দরকার। সেই দানবের নাম ছিল এসপি চৌধুরী আসলাম। সে 7 বছর ধরে সাসপেন্ড ছিল। তাকে সাসপেন্ড করিয়েছিল স্বয়ং জামিলি, আর এখন আবার জামিলি তাকে ফিরিয়ে আছে। এসপি আসলাম ছিল ভয়ানক নিষ্ঠুর, নির্দয় ও বিপজ্জনক মানুষ। সে কাউকে ভয় পায় না। অন্যদিকে রহমান ডাকাত বেলুচিস্তানে পৌঁছায় অস্ত্রের ডিল করতে। সেখানে তার ভীষণ সম্মানের সঙ্গে অভ্যর্থনা করা হয়। রহমান যখন অস্ত্রের কথা বলে তারা খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। সিদ্ধান্ত হয় জুমার আশেপাশে সমস্ত অস্ত্র হস্তান্তর করা হবে, আর মেজর ইকবালের লোকজন 3 অক্টোবরের আশেপাশে ভারতে হামলা চালাবে। এই সময় এসপি চৌধুরী আসলাম জামিলের কাছে গিয়ে বলে, তুমি আমাকে যে কাজ দিয়েছ সেটা খুব কঠিন, পুরো লিয়ারি পরিষ্কার করতে হবে। কিন্তু এটা সহজ নয়, কারণ লিয়ারি সব